দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। এখন চলে। ওকে, আমরা শুরু করে দিলে এখান থেকে দেখি যে আসতেছে লোকজন, আরো একটু ঠিকঠাক করা যায় কিনা। হ্যাঁ, তো লেকচার 7 আজকে আমাদের আলোচনার বিষয় বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি এবং বাক্য বাক্য পরিবর্তন, পারিবারিক শব্দ এবং অনুবাদ। তো যেখানে আমরা আলোচনায় ছিলাম আর কি, হ্যাঁ, যে যে দন্তাস্য ক্রয় সংযুক্ত আর মধুস্য ক্রয় সংযুক্ত কোথায় আমরা লিখবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে হবে যে যদি ও বা আ তারপরে যদি দন্তাস্য বা মূর্ধন্য ষ ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে কি করব? অবশ্যই দন্তাস্য ব্যবহার করবো। ও আর পরে দন্তাস্য ব্যবহার করবো। স্টপ করবো নাকি? না, ও আর পরে দন্তাস্য ব্যবহার করবো। আর অ ছাড়া যদি অন্য কোনো স্বরধ্বনির পরে দন্তাস্য মূর্ধন্য ষ বা স ব্যবহার প্রয়োজন হয়, তাহলে কি হবে? অন্য স্বরধ্বনি থাকলে অন্য স্বরধ্বনির পরে অন্য স্বরধ্বনির পর কি হবে? মূর্ধন্য ষ হবে। অন্য স্বরধ্বনির পর হবে মূর্ধন্য ষ। অ থাকলে দন্তাস্য, অন্য স্বরধ্বনির পর হবে মূর্ধন্য ষ। একটু off করা লাগবে। বাইরে বেরোন। এখন বলুন। কোনো নেটওয়ার্ক সবাই তো লেখা এরকম। আচ্ছা, একটু সময় লাগবে। ওকে, হ্যাঁ 3-4 মিনিট সময় দেন। আচ্ছা, তাহলে একটু ব্রেক নেই। হ্যাঁ, আমরা 5 মিনিট একটু ব্রেক নেই, দেখি 5 মিনিটের মধ্যে একটু কাজ করবে, তারপর 5 মিনিট পরে শুরু করি। হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে, চলো। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে যদি আহ দন্তাস্য কয় সংযুক্ত ও মূর্ধন্য ষ কয় সংযুক্ত ব্যবহারের দরকার হয়, তাহলে দেখবো যে ও আ লাগে যাবে। ও আ থাকলে তারপরে দন্তাস্য হবে। পূর্বে যদি ও আ থাকে, আগে যদি ও আ থাকে তারপরে সব ব্যবহার প্রয়োজন হয় দন্তাস্য। আর অন্য স্বরধ্বনির পরে ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আবিষ্কার, তাই না? আবিষ্কার আমরা ধ্বনি পরিবর্তনে পড়ছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বরধ্বনি থাকে তাহলে এটা পরে উচ্চারিত হয়। তাহলে বয়ের সাথে এই যে আকার আছে, রসিকার আছে বয়ের সাথে, তাই না? আবি ব, রসিকার পরে ওই যে অন্য স্বরধ্বনি ও আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে অবশ্যই কি হবে? মূর্ধন্য ষ হবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ আছে। যেমন পরিষ্কার, পরিষ্কার কি হবে বলেন তো? এই মূর্ধন্য ষ হবে 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা হবে? দন্তাস্য দিয়ে পরিষ্কার কোনটা হবে বলেন? পরিষ্কার। তারপরে বলেন তো 3 নম্বরে যদি আমরা বলি তিরস্কার, কি হবে? মূর্ধন্য ষ নাকি তিরস্কার? দন্তাস্য হবে, কি হবে? তিরস্কার। পরিষ্কার 1 নাম্বার, গুড। প্রায় পরীক্ষায় এটা আসে 1 নাম্বার, 2 নাম্বার না। 2 নাম্বার না, পরিষ্কার। এই যে এখানে এক পরিষ্কার রস্বীকার আছে না, রস্বীকারের পরে অবশ্যই কি হবে? অ আ থাকলে এই যে যেমন দেন 3 নম্বরে কি আছে? 3 নাম্বার তিরস্কার, এই যে র এর পরে, র এর পরে কোন স্বরধ্বনি উচ্চারণ আছে? র এর পরে কোন স্বরধ্বনি উচ্চারণ নাই, সুতরাং 3 নাম্বার হবে না। কোনটা হবে? 4 নাম্বার হবে। 4, র এর পরে কোন স্বরধ্বনির উচ্চারণ নাই। র এর পরে তো কোন স্বরধ্বনির উচ্চারণ নাই র এর পরে, তাই না? সুতরাং কি হবে? দন্তাস্য হবে, দন্তাস্য। র এর পরে ও আছে, তীর, ওই যে ও আছে, তীর, ও তিরস্কার, তাই না? এরকম পরিষ্কার, আবিষ্কার, হ্যাঁ, নমস্কার, সবগুলোতে যদি অ আ থাকে তারপরে অবশ্যই দন্তাস্য হবে। আর যদি অ আ না থাকে, অন্য স্বরধ্বনি থাকে, তারপরে মূর্ধন্য ষ হবে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আহ আচ্ছা, এখান থেকে আমাদের মূলত আজকের আলোচনাটা শুরু। হ্যাঁ, এই যে দেখেন, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে ব্যঞ্জন বর্ণ রেফের পরে 2 বার ব্যবহার করা যাবে না একই ব্যঞ্জন বর্ণ। যেমন এই যে সৌন্দর্য, সৌন্দর্য রেফের পরে অন্তস্থ আবার ফলা দিছি আমরা, এটা ভুল। এই যে এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে ভুল। রেফের পরে এটা লিখে রাখবেন আর এটা মনে রাখবেন, রেফের পরে
ব্যঞ্জন বর্ণ দিতে হবে না। সৌন্দর্য বানানটা কিভাবে হবে? এই যে সৌন্দর্য জফলা ছাড়া, জফলা হবে না। গাম্ভীর্য, এর আগে পরীক্ষায় আসে গাম্ভীর্য বানান নিচের কোনটি সঠিক? গাম্ভীর্য, রেফের পরে ব্যঞ্জনে দিতে হবে না। গাম্ভীর্য সঠিক হচ্ছে এই যে জফলা ছাড়া। তারপরে ধৈর্য, হ্যাঁ, এই যে ধৈর্য জফলা ছাড়া। মাধুর্য, মাধুর্য এই যে জফলা ছাড়া। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব ব্যবহার করা যাবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব ব্যবহার করা যাবে না। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব ব্যবহার করা যাবে না। যেমন কার্যালয়, কার্যালয়, তাই না? কার্যালয় জফলা, রেফের পরে আবার জফলা। যদি রেফের পরে আবার জফলা দেই তাহলে এইভাবে কার্যালয় লিখলে এটা হচ্ছে ভুয়া কার্যালয়। হ্যাঁ, সঠিক হচ্ছে এই যে এটা কার্যালয়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব ব্যবহার করা যাবে না, একই ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। বিশেষ করে এই যে সৌন্দর্য, গাম্ভীর্য, ধৈর্য, মাধুর্য, কার্যালয়, এই সবগুলো পরীক্ষায় আসে, খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এটা অলরেডি দেখছি আমরা, বিদেশি ভাষার শব্দে সর্বদাই রস্যিকার ব্যবহার করতে হবে। বিদেশি ভাষার শব্দে সর্বদাই রস্যিকার ব্যবহার করতে হবে। যেমন এই যে শহীদ, শহীদ, হ্যাঁ, শহীদ কি হবে? এই যে বানানটা গুরুত্বপূর্ণ। তারপর যে একাডেমি, একাডেমি এই যে রস্যিকার। তারপরে ডিগ্রি, এই ডিগ্রি হচ্ছে রস্যিকার। বিদেশি শব্দে সর্বদাই রস্যিকার ব্যবহার করতে হবে। বিদেশি শব্দে সর্বদাই রস্যিকার ব্যবহার করতে হবে। বিদেশি শব্দে সর্বদাই, হ্যাঁ লিখেন, বিদেশি শব্দে সর্বদাই রস্যিকার ব্যবহার করতে হবে। বিদেশি শব্দে সর্বদাই রস্যি, অনেকেই লেখে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দীর্ঘিকার দিয়া। হ্যাঁ, শহীদ মিনার, শহীদ মিনার হবে না, শহীদ মিনার। হ্যাঁ, রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। খেয়াল রাখতে হবে এগুলো, খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অঞ্জলি, আবলি এবং আলি প্রত্যয় থাকলে সেই সব বানানে রস্যিকার ব্যবহার করতে হবে। অঞ্জলি, আবলি, আলি প্রত্যয়, প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে। যদি কোনো শব্দে অঞ্জলি, আবলি, আলি এরকম উচ্চারণ হয়, মনে রাখবেন, উচ্চারণ হইলেই সেখানে কি হবে? দীর্ঘিকার হবে না, রস্যিকার ব্যবহার করতে হবে। যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি, গীত বানানটা দীর্ঘিকার। গীত কি? গীত হচ্ছে দীর্ঘইকার, কিন্তু অঞ্জলি হচ্ছে রস্যইকার দিয়ে, অঞ্জলি। গীতাঞ্জলি পরীক্ষায় অনেক আসছে। গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি, গীত যুগ অঞ্জলি, গীতাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি দীর্ঘইকার হবে না, রস্যইকার। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, অঞ্জলি এই সবই হচ্ছে রস্যইকার। অঞ্জলি শেষে যদি অঞ্জলি থাকে কি হবে? রস্যইকার। বিষয়াবলী, যা বলি, বিষয়াবলী, কার্যাবলী, শর্তাবলী, নিয়মাবলী, এরকম সবগুলো হবে রস্যইকার দিয়ে। রস্যইকার, দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। তাহলে অঞ্জলি, আবলি এবং আলী, মিতালি, গীতালি, বর্ণালী, সোনালী, রূপালী, হ্যাঁ, আলী দিয়ে যদি কোনো শব্দ থাকে শেষে আলী প্রত্যয় থাকলে এগুলো রস্যইকার ব্যবহার করা যাবে বা ব্যবহার করতে হবে। কিন্তু বানানের ক্ষেত্রে, বানান, বানানের ক্ষেত্রে রস্যই দীর্ঘ যে কোনো একটা ব্যবহার করা যাবে, যেটা যে ব্যবহার করে, বানানে কোনো ভুল হবে না, যে যেভাবে লিখতে চায় লিখতে পারবে আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এই গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এগুলো প্রায় পরীক্ষা কিন্তু আসে। কোন শব্দের শেষে যদি অঞ্জলি, আবলি, আলী উচ্চারিত হয় তাহলে সেটা অবশ্যই রস্যিকার ব্যবহার করতে হবে। এই যেমন গ্রন্থাবলী, আবলি, গ্রন্থাবলী, শর্তাবলী, নিয়মাবলী, তত্ত্বাবলী, বর্ণালী, মিতালি, এই সব কি রস্যিকার, শুদ্ধ হচ্ছে সব রস্যিকার। এই নামের ক্ষেত্রে হচ্ছে কি রস্যিকার বা দীর্ঘিকার যে কোনো একটা ব্যবহার করা, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জসিমউদ্দিন, হ্যাঁ, সেগুলো তারা যেভাবে ব্যবহার করছে সেভাবে ব্যবহার করা যাবে। নামে যে যেটা ব্যবহার করে সেটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এগুলো লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই, লিখতে কোথায় কোথায় হবে আমি বলবো। হ্যাঁ, যেমন হর্ষ চিহ্ন ব্যবহার নিয়ে একটা সমস্যা আছে, যে কোথায় হর্ষ চিহ্ন হয় আর কোথায় হয় না অনেক সময়। হ্যাঁ, তো বাংলা একাডেমি বলছে যে সকল জায়গায় শুধু বানান বিভ্রাট ঘটে এইরকম জায়গায় হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে, আর অন্যথায় যেখানে সেখানে হর্ষ চিহ্ন বা হসন্ত চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করা নিষ্প্রয়োজন। তাহলে যেমন দেখেন এই যে বানান গুলা আছে, যেমন এখানে করলেন, হর্ষ মানে হচ্ছে সেখানে স্বরধ্বনির যে থাকে, এই স্বরধ্বনিটা উচ্চারিত হবে না, অধ্বনি আর কি। হ্যাঁ, করলেন, তা আমরা এটা করলেনই বলি, আমরা এটা বলি না করলেনও, করলেনও কিন্তু আমরা বলি না,
হর্ষ চিহ্ন না থাকলে করলেনও বলি না, করলেনই বলি, দিলেনও বলি না, দিলেনই বলি, তাই না? কল কল, আমরা বলি না যে নদীর পানি কল কল করছে, কল কল বলি না, কল কল বলি নাকি, কল কলি বলি, তাই না? টক, আমরা কিন্তু বলি না যে একটু টক খাবো, টক, টক বলি নাকি, হর্ষ না থাকলে টক, টকই বলি, টক। হ্যাঁ, তসনস বলি, তসনস কিন্তু আমরা বলি না, তাই না? সুতরাং যেগুলো আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি, হ্যাঁ, যেখানে হর্ষ চিহ্ন ব্যবহার না করলেও আমাদের ভুল হবে না, উচ্চারণে ভুল হবে না, সেখানে হর্ষ চিহ্ন ব্যবহার করার দরকার নাই। তবে কিছু কিছু বানান আছে যেগুলোতে হর্ষ চিহ্ন ব্যবহার করতে হয় আর কি, যেমন এই যে চল, আমরা বলি না চল 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 ঊর্ধ্বকর্ণে বাজাও চল, আমরা বলি না চলো চলো, এরকম কমই বলি, চলো 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 ঊর্ধ্বকর্ণে বাজে মাদুর বলি। যেমন এই যে কল কলিটা যেগুলো দেখলাম, এই যে তল, হ্যাঁ, নদীর তল দেশ, নদীর তল দেশ, তল বলি না কিন্তু, ফল, আমরা বলি না যে একটা ফল খাবো, ফল, ফলই বলি, যে ফল খাবো, বলি না জল খাবো, জল, জলই বলি, তাই না? অর্থাৎ যে বানানগুলো উচ্চারণ করার জন্য আমাদের হর্ষ চিহ্ন ছাড়াই আমরা নির্ভুলভাবে উচ্চারণ করি, সেগুলোতে হর্ষ চিহ্ন ব্যবহার করা যাবে না বা করতে হবে না, করলে এগুলো ভুল হবে। যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে এগুলো হচ্ছে ভুল, হর্ষ চিহ্ন ছাড়াই হচ্ছে শুদ্ধ। তবে কিছু কিছু বানান আছে যেগুলো হর্ষ চিহ্ন ব্যবহার না করলে উচ্চারণে ভুল হতে পারে। এরকম কিছু বানান হচ্ছে এই যে এগুলো, এগুলো একটু লিখেন। এগুলো পরীক্ষা মাঝে মাঝে এর আগে আসছে, যেমন দিগদর্শন আসছে, হ্যাঁ, দিকপাল আসছে, উদযাপন আসছে। হর্ষ চিহ্ন যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বানান লিখবেন, হর্ষ চিহ্ন যুক্ত কিছু গুরুত্বপূর্ণ, অথবা স্ক্রিনশট নেবেন। হর্ষ চিহ্ন যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বানান: উদ্ঘাটন, উদ্বেগ, উদ্ভ্রান্ত, উদযাপন, দিকপাল, দিকভ্রম, দিকভ্রষ্ট, দিগদর্শন, প্রাকপতন, বাকসর্বস্ব। হর্ষ চিহ্ন যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বানান, এটা বেশি উদ্যোগ হয়েছে আমার দেখাই যায় না ভাই, সেটাই তো বললাম, বেশি গুণ হয়ে গেছে, খালি বোর্ড ফোকাস করছে। থাক না, এর উপরে আবার চলে যাবে কিছু। ওকে, লিখছি লিখছি। আমরা কি লিখতে পারছি? ওকে, আহ এটা তো আমার গুরুত্বপূর্ণ না। যেমন এই যে অনুস্বর পরে যদি ক বর্গ থাকে আর কি, ক খ গ ঘ থাকলে উ এবং অনুস্বর দুটি আমরা লেখা যাবে, হ্যাঁ। যেমন সঙ্গীত, এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, অঙ্ক লিখতে পারবো। কিন্তু যদি এই ক বর্গ ধ্বনি না থাকে, যেমন এই যে অনুস্বরের পরে কি গ আছে, তাই না? এই যে অনুস্বরের পরে কি ক আছে, অনুস্বরের পরে যদি ক বর্গ থাকে আর কি, তারপরে উ বা অনুস্বর দুটি লেখা যাবে। কিন্তু অনুস্বরের পরে যদি ক বর্গ না থাকে, তখন সেটা ও লেখা যাবে না, শুধু অনুস্বর দিয়ে লিখতে হবে। যেমন আমরা যদি লিখি সংবাদ, সংবাদ, তাই না? এই যে অনুস্বরের পরে কিন্তু ক বর্গ নাই, এইটা হচ্ছে সঠিক। যদি আমরা এইভাবে লিখি সংবাদ, এটা হচ্ছে ভুল, হ্যাঁ, লেখা যাবে না। যেমন সংসার, তাই না? সংসার, এইটা হচ্ছে সঠিক, কারণ অনুসর্গের পরে ক বর্গ থাকলে সেখানে ও আমরা দিতে পারতাম, কিন্তু নাই। বাট এখানে যদি লিখি সংসার, এটা হচ্ছে ভুল, এরকম লেখা যাবে না। ওইটাই বলছে আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো একটু লিখবেন, হ্যাঁ। এই যে কোথায় দয়ের সকার দু হবে, কোথায় দয়ের দীর্ঘ দু হবে, রস্যকার আর দীর্ঘকার কোথায় হবে, মনে রাখবেন। যে দূরত্ব বুঝায়, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, দূরত্ব বুঝালে দীর্ঘকার, আর দূরত্ব না বুঝালে কি, দূরত্ব না বুঝালে রস্যকার, দূরত্ব বুঝালে দীর্ঘকার, আর দূরত্ব না বুঝালে রস্যকার, দূরত্ব বুঝালে দীর্ঘকার আর দূরত্ব না বুঝালে রস্যকার। যেমন দূরদৃষ্ট, দূরদৃষ্ট মানে হচ্ছে কি মন্দ ভাগ্য, দূরত্ব বুঝায় না, সুতরাং এখানে কি হবে, রস্যকারী হবে। দুরবস্থা, বানানটা খেয়াল করবেন, দুরবস্থা না কিন্তু দুরবস্থা, দুরবস্থা, দূরত্ব বুঝায় না, রস্যকার। তারপর হচ্ছে দুরাকাঙ্ক্ষা, এটা হচ্ছে রস্যকার, দুরাকাঙ্ক্ষা, ওরা ভুল করছে, দুরাকাঙ্ক্ষা, হ্যাঁ, বানানটা হচ্ছে দুরাকাঙ্ক্ষা, রস্যকার, কারণ দুরাকাঙ্ক্ষা দ্বারা দূরত্ব বোঝায় না। তারপর হচ্ছে দুর্নীতি, রেফ আছে, দুর্নীতি দ্বারা দূরত্ব বোঝায় না। দুর্যোগ, দুর্যোগ দ্বারা দূরত্ব বোঝায় না। এই যে বানান গুলো আছে এইগুলো দ্বারা দূরত্ব বোঝায় না, সুতরাং এখানে দয়ের রস্যকারই হবে। কিন্তু দূরত্ব বোঝায় এমন কিছু বানান, যেমন দূর, দূরবর্তী, দূরত্ব, দূরবীক্ষণ, দূরদৃষ্টি,
এই দূরদৃষ্ট মানে মন্দ ভাগ্য, আর দূরদৃষ্টি মানে দূরের কোনো কিছু দেখা। ঠিক আছে, তো এইগুলো দ্বারা দূরত্ব বোঝায়, সুতরাং এখানে কি হবে, দয় দীর্ঘকার ব্যবহৃত হবে, দূরত্ব বোঝায় যেহেতু দয় দীর্ঘকার। আর দূরত্ব না বুঝাইলে দয় হ্রস্বকার। তবে কিছু কিছু বানানে সাধারণতই দীর্ঘকার হয় দূরত্ব না বুঝাইলেও, যেমন দুর্বা, দুর্গ, চ্যুত, নূপুর, পূজা ইত্যাদি। হ্যাঁ, এইগুলো একটু আলাদা করে পড়তে হবে। এইটা মনে রাখলে হবে, এগুলো খুব একটা পরীক্ষায় আসে না, এইগুলো একটু মনে রাখবেন যে দূরত্ব সাধারণত, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, আর দূরত্ব না বুঝাইলে হ্রস্বকার সাধারণত। তারপর বয় হ্রস্বকার আর বয় দীর্ঘকার কোথায় কোথায় হবে, বয় হ্রস্বকার আর দীর্ঘকার। হ্যাঁ, বয় হ্রস্বকার মনে রাখবো আমরা, আর দীর্ঘকারের ক্ষেত্রে যদি ভূমি বা মাটি বুঝায়, ভূমি বা মাটি বুঝালে দীর্ঘকার হবে, আর না হলে হ্রস্বকার। যেমন এই যে ভূমি, ভূগোল, ভূমিকম্প, এগুলাতে দীর্ঘকার হবে। কিন্তু ভূমি বা মাটি বোঝায় না, বিশেষ করে এই ত্রিভুজ বানানটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ত্রিভুজ, ত্রিভুজ দ্বারা ভূমি বা মাটি বোঝায় না, সুতরাং এখানে হ্রস্বকারই হবে ত্রিভুজ। ত্রিভুজ বানানে দীর্ঘকার হবে না, কি হবে, হ্রস্বকার হবে। ত্রিভুজ বানানটা দ্বারা ভূমি বা মাটি বোঝায় না, সুতরাং এখানে কি হবে, হ্রস্বকার। ত্রিভুজটা আসলে পরীক্ষা এখান থেকে এটা আসতে পারে, হ্রস্বকার হবে, দীর্ঘকার হবে না। আচ্ছা, এটা দরকার নাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আহ যদি আমরা প্রত্যয়টা পড়ি নাই, পড়লে ভালো হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, যাই হোক, খেয়াল রাখতে হবে, এটা এখানে ভুল আছে। হ্যাঁ, বিশেষণ জাত শব্দকে বিশেষ করতে হবে, বিশেষণ, এটা বিশেষণ না, বিশেষণ। আচ্ছা, তা প্রত্যয়যুক্ত শব্দকে, কোন শব্দের শেষে যদি তা যুক্ত হয়, খেয়াল করেন, কোন শব্দের শেষে যদি তা যুক্ত হয়, তাহলে তার আদিস্বর, আদিক্ষর নাই, যে ভুল করছে, কত ভুল, তার আদিস্বর বৃদ্ধি পাবে। কিন্তু জফলা যুক্ত প্রত্যয় যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না। তা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে, আর জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না। তা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে, তা, তা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে, কিন্তু জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না। তাহলে এই আদিস্বরটা কি, খেয়াল করেন, এই যে এই কয়েকটা বানান খুব গুরুত্ব দিয়ে খেয়াল করেন। এই যে দরিদ্র শব্দটা কি, দরিদ্র, যদি দরিদ্রের সাথে আমি তা প্রত্যয় যুক্ত করি, তা, তাহলে শব্দটা হবে দরিদ্রতা, এখানে কোনো পরিবর্তন হবে না। তা যুক্ত করলে কোনো পরিবর্তন হবে, খুব খেয়াল করবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তা যুক্ত করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, দরিদ্র, দরিদ্রতা, কোনো পরিবর্তন নাই। কিন্তু এই যে দরিদ্রের সাথে যদি আমরা জফলা প্রত্যয় যুক্ত করি, এই যে জফলা, জ অন্তত জ বা জফলা প্রত্যয় যুক্ত করলে তখন আদিস্বরের পরিবর্তন হবে। কি হলো, দরিদ্রের সাথে জফলা যুক্ত করলাম, এই যে দারিদ্র হয়ে গেল, এখানে জফলা যুক্ত হলো, আর এই যে আদিস্বরের আকার আসলো, আকার, দারিদ্র হলো। এটাকে বলে আদিস্বরের পরিবর্তন, গুণ বা বৃদ্ধি, গুণ বৃদ্ধি বলে আর কি। হ্যাঁ, তো এখানে এই জ ফলা যুক্ত করলে পরিবর্তন হবে আদিস্বরের, আদি মানে শুরুতেই, স্বরের শুরুতেই পরিবর্তন হবে। আর জফলা যুক্ত না করে যদি আমরা তা যুক্ত করি, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একবার প্রত্যয় যুক্ত করার পরে সেখানে আবার আরেকবার প্রত্যয় যুক্ত করতে পারবো না। যেমন একবার প্রত্যয় যুক্ত করলাম দারিদ্র, জফলা প্রত্যয় যুক্ত করলাম, যদি পরে আবার লিখি দারিদ্রতা, তখন এটা কিন্তু ভুল, প্রত্যয়ের দ্বিত্ব জনিত ভুল, প্রত্যয়ের দ্বিত্ব। দারিদ্র একবার প্রত্যয় যুক্ত করার পর তার সাথে আবার প্রত্যয় যুক্ত করা যাবে না, প্রত্যয়ের দ্বিত্ব জনিত ভুল, দারিদ্রতা ভুল শব্দ। তাহলে সঠিক কোনটা, সঠিক হচ্ছে দরিদ্র অথবা দরিদ্রতা অথবা দারিদ্র, দরিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র। সঠিক কি, দরিদ্র, দরিদ্রতা অথবা দারিদ্র। এখানে ভুল করছে, এখানে জফলা দেয় নাই। আচ্ছা, যাই হোক, তাহলে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। আর যদি জফলা প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হবে, আদিস্বরের পরিবর্তন হবে। যেমন এখানে মধুর, এই মধুরের সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হলো, মধুরতা, যা আছে তাই, কিন্তু শুধু তারা যুক্ত হয়ে গেল। আর যদি মধুরের সাথে আমরা জফলা প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হলো, মাধুর্য, এই মাধুর্য, এখানে এই যে এইটা ভুল, মাধুর্য, এই যে জফলা হবে না। একটু আগে আমরা পড়ে আসছি না, মনে আছে,
রেফের পরে ব্যঞ্জন বর্ণ কি হবে না, দ্বিত্ব হবে না। তাহলে মাধুর্য, এখানে মধুর ছিল, তার সাথে জহলা যুক্ত করলাম, কি হলো, মাধুর্য হয়ে গেল। কিন্তু মাধুর্যতা একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার তা প্রত্যয় যুক্ত করলাম, সেটা বলুন। তাহলে সঠিক কোনটা, মধুর, মধুরতা, আর হচ্ছে মাধুর্য। দিন, হ্যাঁ, এগুলো কিন্তু বাক্য শুদ্ধির ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা আসে, বাক্য শুদ্ধি। এই দিনের সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি একইভাবে দিনতা সঠিক। আবার দিনের সাথে যদি আমরা জফলা প্রত্যয় যুক্ত করি তখন এই যে আদিস্বরের পরিবর্তন হয়। এই যে দীর্ঘইকার কি হয়ে গেছে, ঐকার হয়ে গেছে। দীর্ঘইকার ঐকার হয়ে গেছে, ঐকার দীর্ঘইকার ঐকার হয়ে গেছে, দীর্ঘইকার। দিন দৈন্য আদিস্বরের পরিবর্তন হয়েছে, জফলা যুক্ত করে। এই জফলা যুক্ত করলাম, ছিল মধুর, হয়ে গেছে কি মাধুর্য। এই যে আকার, আদিস্বরের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, বাট একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার প্রত্যয় যুক্ত করাটা, সেটা হচ্ছে প্রত্যয় দ্বিতীয় শ্রেণীতে ভুল। স্বতন্ত্র, তার সাথে তা যুক্ত করলাম, স্বতন্ত্রতা সঠিক। কিন্তু স্বতন্ত্র তার সাথে জফলা প্রত্যয় যুক্ত করলাম, এই যে আদিস্বরের পরিবর্তন হয়েছে। অর্থাৎ তা প্রত্যয় যুক্ত করার পরে কোনো পরিবর্তন হবে না, আদিস্বরের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। কিন্তু জফলা প্রত্যয় যুক্ত করার পরে আদিস্বরের পরিবর্তন হবে। ও থাকলে আকার হবে, ও এটাকে বলে বৃদ্ধি। ও থাকলে কি হবে, আকার। দীর্ঘইকার থাকলে ঐকার, দীর্ঘইকার থাকলে ঐকার হবে। কিন্তু একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার প্রত্যয় যুক্ত করা, সেটা আবার প্রত্যয় দ্বিত্বজনিত ভুল। একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার প্রত্যয় যুক্ত করা যাবে না। এইটা কি আমরা বুঝছি? এই জিনিসটা কি বুঝছি, ক্লিয়ার? একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার প্রত্যয় যুক্ত করা যাবে না একটা। তা প্রত্যয় যুক্ত করলে আদিস্বরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু জফলা প্রত্যয় যুক্ত করলে আদিস্বরের পরিবর্তন হবে। জফলা প্রত্যয় যুক্ত করলে আদিস্বরের পরিবর্তন হবে। ক্লিয়ার বিষয়টা? এবং এই যে শব্দগুলো দরিদ্র, দারিদ্রতা, দরিদ্রতা, দারিদ্র, মধুর, মধুরতা, মাধুর্য, দিন, দীনতা, দৈন্য, স্বতন্ত্র, স্বতন্ত্রতা, স্বাতন্ত্র্য, এগুলো কিন্তু শব্দেও আসে, আবার মানে বানানোর ক্ষেত্রেও আসে, আবার বাক্য শুদ্ধিতে বেশি আসে, বাক্য শুদ্ধিতে। হ্যাঁ, একটু পরে আমরা দেখবো। এই গুণ বৃদ্ধি যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ, যে ও থাকলে আ হয়, ও থাকলে আ হয়, রশ্মি দীর্ঘ জায়গায় রশ্মি, দীর্ঘ রশ্মি জায়গায় এ, দীর্ঘ জায়গায় এ হয়, এটা হচ্ছে গুণ। আর যদি ওই হয়, এটা হলো বৃদ্ধি। তো এইগুলা আমরা দেখি আজকে প্রত্যয়টা বললো, ওইখানে আমরা এটা একটু পড়াবো। হ্যাঁ, আহ আচ্ছা, আর কোথায় কোথায় হ, এইটা মানে এই যে যুক্ত বর্ণ, হ যুগ কি, হ যুগ দন্তান্ন। উপরে থাকলে হ যুগ দন্তান্ন, আর যদি নিচে থাকে তাহলে কি, হ যুগ মূর্ধন্য। নিচে থাকলে হ যুগ মূর্ধন্য, নিচে থাকলে হ যুগ মূর্ধন্য, উপরে হলো হ যুগ দন্তান্ন। এখন কোথায় কোথায় এই দন্তান্ন হবে, কোথায় কোথায় মূর্ধন্য হবে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝবো যদি কোনো শব্দে নত্য সত্য বিধান পড়ছিলাম, মনে আছে নত্য সত্য বিধান? নত্য সত্য বিধান কিন্তু এগুলো পড়ছিলাম, কোথায় হ যোগ দন্তান্ন, কোথায় দন্তান্ন, কোথায় মূর্ধন্য হবে। যদি কোনো শব্দে রি, রিকার, র, রেফ, রফলা, হ্যাঁ, কয় মূর্ধন্যস্ব, এই যে এগুলো থাকে বা মূর্ধন্যস্ব, এই যে বর্ণ 1 2 3 4 5 6 7টা, এই 7টা বর্ণ যদি থাকে, তার ঠিক পরেই কি হবে, সবসময় মূর্ধন্য হবে, তার ঠিক পরেই মূর্ধন্য হবে। কিন্তু যদি এগুলোর পরে অন্য কিছু বর্ণ থাকে, অন্য কিছু বর্ণ, যেমন ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, ঙ, ক বর্গীয় বর্ণ থাকে, প, ফ, ব, ভ, ম, হ্যাঁ, তারপরে অতস্থ জ, তারপরে আহ হ, হ, তারপরে হচ্ছে অনিশ্বর, বিসর্গ, এই বর্ণগুলো থাকলে, যদি এই বর্ণ এখান থেকে একটা বর্ণ থাকে বা তার সংক্ষিপ্ত রূপ, তারপরে যদি এখান থেকে থাকে, তারপরে যদি ন ব্যবহারের প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই মূর্ধন্য হবে। খেয়াল রাখতে হবে যে এই বর্ণগুলোর পরে যদি নর দরকার হয়, তাহলে কি হবে, মূর্ধন্য হবে। কিন্তু এই বর্ণগুলো ছাড়া মাঝখানে যদি আবার এই বর্ণগুলো থাকে, তারপরে যদি ন ব্যবহারের প্রয়োজন হয়, সেখানে মূর্ধন্য ব্যবহার করতে পারবো আমরা, অন্য অন্য জায়গায় দন্তান্ন ব্যবহার করতে হবে। আচ্ছা,
ঠিক আছে, আমরা আর কিছু বানান, গুরুত্বপূর্ণ কিছু বানান আমরা দেখবো যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এরকম আসতে পারে। লেখেন, সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার হয়, দীর্ঘ ইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ, যেমন পিপীলিকা, শারীরিক পিপীলিকা, তারপরে বিভীষিকা। পরীক্ষা আসলে এগুলোই ঘুরে ফিরে আসবে। পিপীলিকা, বিভীষিকা, মরীচিকা। পিপীলিকা, বিভীষিকা, মরীচিকা। তারপরে লিখবেন আহ শারীরিক শারীরিক বাল্মীকি। বাল্মীকি, পিপীলিকা, বিভীষিকা, মরীচিকা, শারীরিক, বাল্মীকি, নিশিতিনী, 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 নিশিত, নিরীহ, নিশিত, নিরীহ, নিশিত, নিরীহ, নিরীক্ষণ। পিপীলিকা, বিভীষিকা, মরীচিকা, শারীরিক, বাল্মীকি, নিশিতিনী, নিশিত, নিরীহ, নিরীক্ষণ দ্বিতীয় বর্ণের সাথে সাধারণত দীর্ঘ ইকার। তারপরে লিখবো হচ্ছে আমরা আহ নির্মিলিত, উন্মিলিত, উন্মিলন, নিপীড়িত, ব্যতীত, প্রতীতি। হম মোটামুটি এইগুলোই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার। পিপীলিকা, বিভীষিকা, মরীচিকা, শারীরিক, বাল্মীকি, নিশিতিনী, নিশিত, নিরীহ, নিরীক্ষণ, নির্মিলিত, উন্মিলিত, নিপীড়িত, ব্যতীত, প্রতীতি দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার। ব্যতীত, প্রতীতি। আরো দু একটা বানান আমরা লিখতে পারি, যেমন দধিচি। এই বানানটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। হ্যাঁ, দধিচি। দধিচিটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, দধিচি। কনিনিকা আসে, কনিনিকা। দধিচি, কনিনিকা। লেখছেন?
এই সবগুলো বানানি হচ্ছে দ্বিতীয় বর্ণের সাথে হচ্ছে দীর্ঘ ইকার। লেখা শেষ? ওকে, তারপর লিখবো হচ্ছে দ্বিতীয় বর্ণের সাথে হচ্ছে দীর্ঘকার। হ্যাঁ, দ্বিতীয় বর্ণের সাথে, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। যেমন মুহূর্ত, মুহূর্ত, মুহূর্ত বানান, মুমূর্ষু বানান, মুমূর্ষু বানান, মুহূর্ত বানান, মুমূর্ষু বানান। তারপরে আমরা দেখতে পারি হচ্ছে শুশ্রূষা বানান, শুশ্রূষা, শুশ্রূষা বানান, মুহূর্ত, মুমূর্ষু, শুশ্রূষা, কৌতূহল, মুহূর্ত, মুমূর্ষু, আগে পরে উৎসুকার মাঝখানে দীর্ঘকার, শুশ্রূষা, শুশ্রূষা, কৌতূহল। মুহূর্ত, মুমূর্ষু, বিশেষ করে মুমূর্ষু বানানটা প্রায় পরীক্ষায় আসে। মুমূর্ষু বানান প্রায় কিন্তু পরীক্ষায় আসে, মুমূর্ষু বানান। হ্যাঁ, আচ্ছা, উপরে যে লিখলাম আমরা দ্বিতীয় বর্ণের সাথে রস্যইকার, সরি, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘিকার, আর হচ্ছে দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার লিখলাম। তবে এই দুই ক্ষেত্রে ছাড়া ব্যতিক্রম কিছু বানান আছে যেগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার এবং দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার ছাড়া ব্যতিক্রম কিছু বানান আছে, মাঝে মাঝে পরীক্ষায় আসে। যেমন পরীক্ষায় আসতে পারে একটা বানান হচ্ছে গৃহিণী। হ্যাঁ, গৃহিণী, গৃহিণী বানানটা কিন্তু দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘিকার না, শেষ বর্ণের সাথে দীর্ঘিকার, ব্যতিক্রম। একটু ব্যতিক্রম লিখে রাখবেন, গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কিছু বানাবো, ওইগুলো পড়বেন বেশি করে। আর এখান থেকে দুই একটা বানানো যেগুলো ব্যতিক্রম আছে, যেমন গৃহিণী বানানটা একটু ব্যতিক্রম, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তারপরে জিবি দিয়ে যত বানান আছে, জিবি, হ্যাঁ, কৃষিজীবী, পেশাজীবী, এইগুলো আর কি। পেশাজীবী, জিবি, এই দুইটাই হচ্ছে দীর্ঘিকার থাকে। হ্যাঁ, এটা। তারপরে হচ্ছে আহ যেমন দীর্ঘিকার, দীর্ঘকার দিয়ে ব্যতিক্রম একটা বানান আছে, ন্যূনতম, শুরুতে কিন্তু। হ্যাঁ, এবং জফলাটা প্রথম বর্ণের সাথে, পরের বর্ণের সাথে না কিন্তু, পরের নয়ের সাথে না, প্রথম বর্ণের সাথেই। বহুবার আসছে পরীক্ষা কিন্তু। ন্যূনতম, ন্যূনতম। হ্যাঁ, আহ ফণিভূষণ, ফণিভূষণ, এটাও কয়েকবার পরীক্ষায় আসছে, ফণিভূষণ। দ্বিতীয় বর্ণের সাথে রস্বীকার এবং পরে হচ্ছে দীর্ঘকার, একটু ব্যতিক্রম আর কি বানানটা। গৃহিণী, পেশাজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, ন্যূনতম, ফণিভূষণ। লিখছি? ওকে, তারপর লিখবো সাধারণত উপসর্গের পরে, সাধারণত
সাধারণত উপসর্গের পরে, উপসর্গ আমরা পড়ছি, উপসর্গের পরে, উপসর্গের পরে দীর্ঘকার হয়। উপসর্গের পরে কি হয়? দীর্ঘকার হয়। সাধারণত উপসর্গের পরে দীর্ঘকার হয়, যেমন অনুকূল। এই অনুকূল, অনুকূল সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে যে দীর্ঘকার হয়, এর বাইরে উপসর্গ থাকলে, যদি কোনো শব্দ উপসর্গ থাকে, তখন দ্বিতীয় বর্ণে মানে উপসর্গের পরে তারপরে হচ্ছে দীর্ঘকার হয়। যে অনুকূল, প্রতিকূল, অনু উপসর্গ, প্রতি উপসর্গ, তাই না? প্রতিকূল, হ্যাঁ, অনুকূল, প্রতিকূল, এই জাতীয় যেগুলো আছে সেগুলো আহ অনুসূচক, অনুভূতি, সবগুলো হচ্ছে দ্বিতীয় বর্ণের মানে ইয়ের পরে, হ্যাঁ, উপসর্গের পরে তারপর হচ্ছে দীর্ঘকার। উপসর্গের পরে দীর্ঘকার হয়। আর একটা লিখবেন, কিছু কিছু বানান আছে যেগুলো হচ্ছে সবগুলি দীর্ঘইকার হয়। কিছু গুরুত্বপূর্ণ বানানে সবগুলোই দীর্ঘইকার। কিছু গুরুত্বপূর্ণ আছে যেগুলা সবগুলোই দীর্ঘইকার। এরকম কিছু গুরুত্বপূর্ণ হলো সমীচীন বানান, সমীচীন বানান, ভাগীরথী বানান, সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী, শরীরী, মনীষী, সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী, হ্যাঁ, সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী, সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী। আর একটু আগে যারা লিখলাম যে জীবিতে তো অবশ্যই হয় দীর্ঘিকার। উদিচি একটা বানান আছে, মনীষী, উদিচি, উদিচি, উদিচি মানে হচ্ছে উত্তর দিক। সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী, উদিচি। সমীচীন, ভাগীরথী, শরীরী, মনীষী, উদিচি। লিখছি। লিখছি কি? তারপর লিখবেন কিছু বানানে, কিছু গুরুত্বপূর্ণ বানানে সবগুলোই, কিছু গুরুত্বপূর্ণ সবগুলি হচ্ছে রস্যইকার। সবগুলোই কি? রস্যইকার। কিছু গুরুত্বপূর্ণ আছে সবগুলোই রস্যইকার, যেমন সুচিস্মিতা, সুচিস্মিতা, সুচি, সুচিস্মিতা, সুচিস্মিতা, নির্নিমেষ, নির্নিমেষ, তারপর হচ্ছে তিতিক্ষা, সুচিস্মিতা, নির্নিমেষ, তিতিক্ষা, অতিথি, সবগুলো রস্বীকার। সুচিস্মিতা, নির্নিমেষ, তিতিক্ষা, অতিথি, সূচি যেগুলো পরীক্ষায় আসে আর কি, হ্যাঁ, সুচিস্মিতা, নির্নিমেষ, তিতিক্ষা, অতিথি। তারপরে
সবগুলোই রস্যকার, সবগুলোই রস্যকার এমন বানান মুহুর্মুহু, মুহুর্মুহু, সবগুলো রস্যকার। রস্যকার যুক্ত যত বানান আছে, হ্যাঁ, সবগুলো রস্যকার এমন বানান হচ্ছে এই মুহুর্মুহু বানান। অনেকবার পরীক্ষায় আসছে, সবগুলো রস্যকার। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মুহুর্মুহু বানান। তারপর লিখবো হচ্ছে বফলা যুক্ত, বফলা, বফলা যুক্ত গুরুত্বপূর্ণ বানান। বফলা যুক্ত গুরুত্বপূর্ণ বানান। বফলা যুক্ত গুরুত্বপূর্ণ বানান লিখবেন শ্বশুর বাড়ির উপার্জিত, শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় স্বাতন্ত্র নেই। শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় কি নেই, স্বাতন্ত্র নেই। শ্বশুর বানান বলা, সুপার্জিত বফলা, সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায়, ও স্বাধীনতা লিখে না, আমরা লিখছি এই পাশে। স্বায়ত্ত বানান খুব গুরুত্বপূর্ণ বানান কিন্তু, হ্যাঁ, স্বায়ত্ত বানান, স্বাধীনতা বানান, স্বাতন্ত্র বানান। শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় স্বাতন্ত্র নেই। শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় কি নেই, স্বাতন্ত্র নেই। লেখছেন? বফলা যুক্ত আরো কয়েকটা বানান মাঝে মাঝে পরীক্ষায় আসে। যেমন সরস্বতী বানান, সরস্বতী, হ্যাঁ, পরের সাথে হচ্ছে বফলা, সরস্বতী বানান। তারপর হচ্ছে সান্ত্বনা বানান, শাশ্বত বানান, সরস্বতীর শাশ্বত সান্ত্বনা, সরস্বতীর শাশ্বত সান্ত্বনা, মাঝখানে বফলা। সরস্বতীর শাশ্বত সান্ত্বনা মাঝখানে, হ্যাঁ, স্বাতন্ত্র, হ্যাঁ, স্বতন্ত্র জফলা, আদিস্বরে পরিবর্তন আকার স্বাতন্ত্র, হ্যাঁ, সরস্বতীর শাশ্বত সান্ত্বনা, শাশ্বতটা মাঝখানে লিখতে পারেন, হয় আর কি, হ্যাঁ। সরস্বতীর শাশ্বত সান্ত্বনা। তারপরে আরো দু একটা বানান আছে, যেমন বিদ্যান, মাঝে মাঝে পরীক্ষা আসে, হ্যাঁ, বিদ্যান, দ্বন্দ্ব, সরস্বতীর শাশ্বত সান্ত্বনায় বিদ্যানের দ্বন্দ্ব ছিল, এভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। মাঝখানে বফলা, মাঝের বফলার কারণে কিভাবে ছন্দটা বানাইতে পারেন, যে মাঝের বফলার, মাঝের বফলার কারণে, মাঝের বফলার কারণে, মাঝের বফলার কারণে সরস্বতীর শাশ্বত সান্ত্বনা
বিদ্যানের সাথে দ্বন্দ্ব ছিল, শাশ্বত আগে সান্ত্বনা পরে হবে আর কি। হ্যাঁ, আমি আগে লিখে দিচ্ছি, সরট এভাবে লিখা যায়, মনে রাখা যায় আর কি। হ্যাঁ, লিখছি। সজীব জানি না, তো দেখা যাক কি হয় পরবর্তীতে। যদি কারো কোনো নেটের প্রবলেম হয়, ভিডিওটা পরে একটু দেখে নিন। হ্যাঁ, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বানান লেখেন। আরো কিছু গুরুত্বপূর্ণ বানান। আরো কিছু গুরুত্বপূর্ণ বানান, যেমন আদ্যক্ষর। আদ্যক্ষর, আদ্যাক্ষর না কিন্তু। হ্যাঁ, আদ্যক্ষর, আদ্যক্ষর, আদ্যক্ষর। দুরবস্থা, দুরাবস্থা না, দুরবস্থা। আদ্যক্ষর, দুরবস্থা। তারপর হচ্ছে গড্ডলিকা, গড্ডালিকা না, গড্ডলিকা, গড্ডলিকা। ভিখারিণী, ভিখারিণী। হ্যাঁ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ। শিরশ্ছেদ, অভ্যন্তরীণ। আকাঙ্ক্ষা, এগুলো আগে লিখছি যদিও, তারপর যেহেতু বানানোর সাথে এগুলো লিখে দিলাম। হ্যাঁ, আদ্যক্ষর, দুরবস্থা, গড্ডলিকা, ভিখারিণী, শিরশ্ছেদ, অভ্যন্তরীণ, আকাঙ্ক্ষা। হ্যাঁ, না মলিন নয়, যে ক্লাসটা শুরুতে এরকম হয়ে গেল, এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছে। ওরা তো যে বকাঝকা করছে গিয়ে, যে কি করে ওরা, ম্যাথ নাই, অমুক নাই, তমুক নাই, ক্লিয়ার না, রাস্তা দেখা যায়, ক্লাসের আগে যে ঠিক করবো না। ওকে, এই জন্য আর কি মন ভালো, তো কাউরে বকলে মন ভালো থাকে না। হ্যাঁ, ওদেরও দোষ নাই, ওরা তো নেট টেট না থাকতে ওরা কি করবে। মাঝে মাঝে এই ইদানিং নির্বাচনের ইয়ে করে নেটের সমস্যা হচ্ছে। তো বানান থেকে মোটামুটি এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, অনেকটা সময় ওদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপর আসেন বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা যেগুলো পড়বো। বাক্য শুদ্ধি। হ্যাঁ, বাক্য শুদ্ধির ক্ষেত্রে শুধু আপনাদেরকে হিন্টস দিয়ে দিই একটু, এইভাবে চললেই হবে। বাক্য শুদ্ধির ক্ষেত্রে প্রথমেই দেখবেন যে বাক্যের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বানান ভুল আছে কিনা। বানান ভুল, 1 নম্বরে দেখবেন যে বানান ভুল আছে কিনা। হ্যাঁ, 2 নম্বরে দেখবেন হচ্ছে আহ
গুরু চণ্ডালিকা 2 অর্থাৎ সাধু চলিতের মিশ্রণ আছে কিনা, সাধু চলিত মিশ্রণ, সাধু চলিতের মিশ্রণ আছে কিনা, সাধু চলিতের মিশ্রণ আছে কিনা। 3 নম্বরে দেখবেন বচন সংক্রান্ত, এক বচন বহু বচন, বচন সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, বচন, বচন সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা। 4 নম্বরে দেখবেন প্রত্যয় সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, প্রত্যয়। হ্যাঁ, বানান প্রথমে খেয়াল করবেন যে বানান সংক্রান্ত কোনো ভুল আছে কিনা। যেমন পরীক্ষা আসছে একবার, তাহার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণ হলো, তাহার আকাঙ্ক্ষা পূরণ হইল, এই বানানটা এই বাক্যে ভুল আছে কিনা। তাহার আকাঙ্ক্ষা পূরণ হইল, এই বাক্যটা ভুল আছে কিনা। তাহার আকাঙ্ক্ষা ঠিক নাকি ভুল, ঠিক হইলে 1 নম্বর 1 লেখেন, ভুল হইলে 2 লেখেন, কোনটা ঠিক নাকি ভুল বলেন তো। ঠিক নাকি ভুল, ভুল কেন, এই যে আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে ভুল, তাই না। আকাঙ্ক্ষা বানানটা একটু আগে আমরা দেখছি কিভাবে হবে, আকাঙ্ক্ষা কয় মূর্ধন্য ষ, তাই না। আকাঙ্ক্ষা সাধু চলিত মিশ্রণ থাকে, সাধু চলিত মিশ্রণ, হ্যাঁ, শবদাহ, মরা পুরা, এই জাতীয় যে শব্দগুলো থাকে, হ্যাঁ, সাধু চরিত্রের যে মিশ্রণ থাকে, সাধু চরিত্রের মিশ্রণ থাকে, এগুলো তো দেখবেন বচন সংক্রান্ত, বিশেষ করে বচন সংক্রান্ত। হ্যাঁ, যেমন সকল শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, সকল শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, তাহলে কি হবে, বচনের দ্বিতীয় জনিত ভুল, তাই না। এটা হবে হচ্ছে সকল শিক্ষক, সকল শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত, অথবা হবে হচ্ছে শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত। কারণ এই যে সকল, এটা দ্বারা বহুবচন বোঝায়, আর বৃন্দ দ্বারাও বহুবচন বোঝায়, তাই না। হয় সকল শিক্ষক আর নাহলে শিক্ষক বৃন্দ, যে কোনো একটা হবে। সকল ছাত্রগণ এরকম থাকে, সকল ছাত্রগণ, সকল ছাত্রগণ বিদ্যালয়ে উপস্থিত, সকল ছাত্রগণ না, সকল ছাত্র বিদ্যালয়ে উপস্থিত, অথবা ছাত্রগণ বিদ্যালয়ে উপস্থিত। সকল ছাত্ররা মাঠে খেলা করছে, সকল ছাত্ররা, সকল ছাত্র না, সকল ছাত্র মাঠে খেলা করছে, অথবা ছাত্ররা মাঠে খেলা করছে, রা দ্বারা বহুবচন বোঝায়, সকল দ্বারা বহুবচন বোঝায়। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষা আসছে একবার, আরে সব চলে গেল, পরীক্ষা আসছে একবার, মানুষেরা, মানুষেরা, সকল মানুষেরা, সকল মানুষেরা মরণশীল, তাহলে সকল মানুষেরা মরণশীল, এই যে সকল আছে বহুবচন, আবার এই যে রা দিয়ে আছে আরেক বহুবচন, তাহলে কি হবে, হবে হচ্ছে সকল মানুষ মরণশীল, অথবা মানুষেরা, মানুষেরা মরণশীল। হ্যাঁ, এইটা অথবা এটা, এরকম। হ্যাঁ, বচন সংক্রান্ত দেখতে হবে। আর একটা অর্থগত কিছু সমস্যা থাকে। হ্যাঁ, যেমন আপনি সপরিবারে আমন্ত্রিত, হ্যাঁ, আপনি সপরিবারে আমন্ত্রিত, এই যে এখানে স্বর নিচে ব ফলা দেওয়া আছে, স্বর নিচে ব ফলা মানে এর অর্থ হচ্ছে নিজ পরিবার। পরিবার তো নিজেরই হয়, আরেকজনের তো পরিবার হয় না, তাই না। তাহলে কি হবে, আপনি সপরিবারে আমন্ত্রিত, পরিবারে আমন্ত্রিত, সপরিবারে মানে কি পরিবার সহ,
আপনি সস্ত্রীক আমন্ত্রিত, সস্ত্রীক আমন্ত্রিত, এই যে সস্ত্রীক, স্বর নিচে ব দেওয়া আছে, ভুল। কি হবে? হবে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, সস্ত্রীক, সস্ত্রীক আমন্ত্রিত, সস্ত্রীক আমন্ত্রিত। চুটি বমাল শুদ্ধ ধরা পড়েছে। ভুল না সঠিক? এক ভুল দুই সঠিক। এক এক হচ্ছে ভুল, দুই সঠিক, কোনটা হবে? এক হলো ভুল, দুই হলো সঠিক, কোনটা হবে? দুটি বমাল শুদ্ধ ধরা পড়েছে, ভুল না সঠিক? বলেন। চুটি বমাল শুদ্ধ ধরা পড়েছে।